এই আমরা চলে এলাম সবুজ দ্বীপের কাছে। দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ। এরকম একটা জায়গাতে অবশ্যই আসতে হবে একবার। তবে একটা দুঃখের বিষয় যে এই কটেজের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু ভেতরে কোনো রকম পারমিশন নেই। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সালার। তো বন্ধুরা, শীতকাল তো অলরেডি পড়ে গেছে, আর শীতকাল মানেই হচ্ছে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এবং পিকনিক করার সময়। তো আপনারা কি এমন কোনো জায়গা খুঁজছেন যে যেখানে নদী গঙ্গার মিলনস্থল থাকবে, তার মাঝে একটি দ্বীপ থাকবে এবং দ্বীপের মধ্যে জঙ্গল থাকবে, কটেজ থাকবে? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হলো সামনে সালার স্টেশন। এখন আমাকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে স্টেশনের ভেতরে প্রবেশ করতে হবে। চলে এলাম সালারের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমার গন্তব্য হলো সালার থেকে হুগলি জেলার সোমরাবাজার স্টেশন, আর সেখান থেকে আমি যাব সবুজ দ্বীপ। আর এই সালার থেকে সোমরাবাজার পর্যন্ত আজকে আমি রান করব 94 কিলোমিটার রাস্তা। আর ভাড়া পড়লো আমার মাথা পিছু 25 টাকা করে, যেহেতু আমি লোকাল ট্রেনে জার্নি করব। ঘড়ির কাঁটায় এখন সময় ভোর 5টা বেজে 40 মিনিট, আর এই সালার থেকে আমার ট্রেনের টাইম হলো ভোর 5টা বেজে 42 মিনিটে। ঢুকে গেল আমাদের ট্রেন। আজিমগঞ্জ কাটোয়া মেমো লোকাল। আরে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে মোটামুটি প্যাসেঞ্জার এখন আছে। ট্রেনে উঠে ছেড়ে দিল আমাদের ট্রেন সালার স্টেশন থেকে। ঢুকে গেল আমাদের ট্রেন কাটোয়া জংশন। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা বেজে 20 মিনিট, আর এই মুহূর্তে আমি এখন পৌঁছে গেলাম কাটোয়া জংশন। এবার এখান থেকে আমাকে আবার ট্রেন ধরতে হবে, দিয়ে আমাকে সোমরাবাজারের দিকে রওনা হতে হবে। আর এখান থেকে আমার ট্রেনের টাইম হলো, মানে কাটোয়া থেকে, সকাল 6টা বেজে 20 মিনিটে। আর এই হলো আমার গাড়ি, এখন এই গাড়িতে উঠতে হবে। আর গাড়ি মোটামুটি খালি আছে একরকম। ছেড়ে দিল আমাদের ট্রেন কাটোয়া স্টেশন থেকে তার নিজের গন্তব্যের দিকে। সালার থেকে সোমরা বাজারের দূরত্ব হলো 94 কিলোমিটার, আর সময় লাগে ওই 2 ঘন্টা মতন। এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে একদম সোমরাবাজার স্টেশনে গিয়ে। ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে 56 মিনিট। সালার থেকে 94 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম সোমরাবাজার স্টেশনে। এখন আমাকে স্টেশনের বাইরে যেতে হবে। চলুন তাহলে স্টেশনের বাইরে যাওয়া যাক। এই হলো সোমরাবাজার স্টেশন। সোমরাবাজার, এখন আমাকে এইটা দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, এই রয়েছে টিকিট কাউন্টার। চলে এলাম স্টেশনের বাইরে। এখন আমাকে এখান থেকে টোটো হোক অটো হোক ধরতে হবে, ধরার পরে তারপর আমাকে সবুজ দ্বীপের উদ্দেশ্যে রওনা হতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সোমরাবাজার স্টেশন থেকে কিছুটা বেরিয়ে আসার পরে আমি টোটো পেলাম একটা। তো যেহেতু আমি একা আছি আর কোনো রকম প্যাসেঞ্জার নেই, তার জন্য আমার ভাড়া পড়লো 20 টাকা। আর যদি গাড়ি ভর্তি থাকে তাহলে মাথা পিছু ভাড়া হচ্ছে 15 টাকা, একা বলে 20 টাকা। আর সোমরাবাজার স্টেশন থেকে আপনার সবুজ দ্বীপের দূরত্ব হলো 1.5 কিলোমিটার মতন। সময় লাগবে 5 থেকে 6 মিনিট মতন। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। নেমে পড়লাম টোটো থেকে। তো সবুজ দ্বীপ
যাবার আগে আমরা প্রথমে দর্শন করব এই সোমরা বাজারের জাগ্রত মায়ের মন্দির, মা আনন্দময়ী মায়ের মন্দির। এছাড়াও আমরা দেখব এইখানকার জমিদার ঈশ্বর বীরেশ্বর মুস্তাফির রাজবাড়ি। সবকিছুই দর্শন করব। তো সর্বপ্রথম আমরা আগে মাকে দর্শন করব, দর্শন করার পরে জমিদার বাড়ি দর্শন করব। এই হলো সেই পুকুর, আর এই পুকুরের ওপারেই হলো সেই মায়ের মন্দির, মা আনন্দময়ী মায়ের মন্দির। চলুন মাকে আগে দর্শন করা যাক। এই হলো মায়ের মন্দিরের প্রবেশদ্বার। আমাকে এখন এটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই হলো মায়ের মন্দিরের পিছন দিকের অংশ। এবার আমি যাব মন্দিরের সামনে দিকে। চলে এলাম আমি এখন মন্দিরের সামনে। এই হলো মন্দিরের সামনেকার অংশ। আর এই পাশেই রয়েছে 6টা শিব মন্দির, বাঁ পাশেও রয়েছে এবং ডান পাশেও রয়েছে। চলুন এর মধ্যে মহাদেবকে একবার দর্শন করি। এই হলেন বাবা মহাদেব। হর হর মহাদেব। কি সুন্দর লাগছে এই জায়গাটা। এপাশে 6টি শিব মন্দির আর এপাশেও 6টি শিব মন্দির, মোট 12খানি এরকম মন্দির রয়েছে। তার মধ্যে একটিতে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। তো এবার আমরা সেই সিদ্ধিদাতা গণেশকে একবার দর্শন করব। মায়ের মন্দিরে ঠিক বাঁ পাশেই প্রথমে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। তো এই হলো মায়ের মন্দির। চলুন তাহলে এবার আমরা মাকে গিয়ে একবার দর্শন করি। এই হলো সিঁড়ি। এখন সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হবে। উঠে পড়লাম মায়ের মন্দিরে। এই হলো সেই আনন্দময়ী মা, যে মায়ের মূর্তিটি সম্পূর্ণ কষ্টি পাথরের দ্বারা নির্মিত। আর এইখানে মা কিন্তু বাবার ওপরে বসে রয়েছেন, বাবু হয়ে বসে আছেন। এরকম কিন্তু সচল মূর্তি খুব কম দেখতে পাওয়া যায়। বেশিরভাগ আমরা কিন্তু দেখি যে মা কালী বাবার ওপরে দাঁড়িয়ে থাকেন, আর এখানকার মা হচ্ছেন খুবই জাগ্রত মা। মন্দিরের গায়ে কত সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, দেখে যা বোঝা যাচ্ছে বহু প্রাচীন মন্দির। মন্দিরের বাঁ পাশে রয়েছে একটি শিব মন্দির, এপাশেও একটি রয়েছে, মানে ডান পাশে বাঁ পাশে দুদিকে রয়েছে 2টি শিব মন্দির। ভিতরে মাকে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো মাকে দর্শন করে। মা হয়তো আমাকে টেনেছিলেন, তার জন্য মাকে আজ আমি দর্শন করতে পারলাম। আর আরেকটা জিনিস শোনা যায় নাকি, এখানে মায়ের যে বিশেষ পুজো হয় সারা বছরের মধ্যে, সেটা হলো সরস্বতী পুজোর পরের দিন, ঠিক তার পরের দিন এখানে মায়ের বিশেষ পুজো হয়, ধুমধাম হয়, অনুষ্ঠানও হয়। আর আরেকটা কথা হচ্ছে, এই যে মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তেনার নাম হচ্ছে ঈশ্বর বীরেশ্বর মুস্তাফি। তো মুস্তাফি নামটা কেন হলো? মুস্তাফিটা কিন্তু কোনো পদবি নয়, মুস্তাফিটা হচ্ছে একটা উপাধি। তো ঈশ্বর বীরেশ্বরের নাম হলো ঈশ্বর বীরেশ্বর মিত্র। এই মুস্তাফি উপাধিটা দিয়েছিলেন ঔরঙ্গজেব। মন্দিরটি দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে, আর মন্দিরের গায়ে কত রকম টেরাকোটার কাজ এখানে করা রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই ঠিক মন্দিরের সামনে রয়েছে আমবাগান। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1170 সালে। আর এই মন্দিরটিকে রানী রাসমণি দেখার পরে ঠিক এই রকমের মন্দির তিনি দক্ষিণেশ্বরে বানিয়েছিলেন। তো তাহলে বুঝতেই পারছেন যে মন্দিরটির বয়স কত বা মন্দিরটি কতটা পুরনো।
মা এখানে সপরিবারেই বিরাজ করছেন। তো যাই হোক, আমাদের এখানে মায়ের মন্দির দর্শন করা হলো। এরপরে আমরা যাব সেই জমিদারের রাজবাড়িটি দর্শন করতে। সেটিকে আমরা দেখব। দেখার পরে আমাদের যেটা মূল উদ্দেশ্য বা মূল যেটা গন্তব্যস্থল সবুজ দ্বীপ, তারপরে আমরা সবুজ দ্বীপের উদ্দেশ্যে রওনা হব। এই হলো সেই রাজবাড়ি, ঈশ্বর বীরেশ্বর মিত্রের এই হলো সেই রাজবাড়ি। কিন্তু এখন বর্তমানে রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এইটা ছিল তার মূল প্রবেশদ্বার। এই যে থাম দুটো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, সবই ধ্বংসস্তূপ। আর এই রাজবাড়িটির নাম ছিল রাধা কুঞ্জ। সেই নামটি এখনো সুন্দরভাবে লেখা রয়েছে। আর ঠিক তার পাশে রয়েছে একটি রথ। এটি রথের সময় বার করা হয়। কিরকম অবস্থাখানা দেখুন। পুরো ধ্বংসই পরিণত। জমিদার মহাশয় সে রাজবাড়ি দর্শন করা হলো বা দেখা হলো। আর শোনা যায় নাকি এই সেই রাজবাড়ি, এইখানে মৃণাল সেনের একটি সিনেমারও শুটিং হয়েছিল। সে সিনেমাটির নাম ছিল অকালের সন্ধানে। এইখানটিতে এই রাজবাড়ির সম্বন্ধে কিছু লেখা রয়েছে। তো চাইলে আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। তাহলে আমাদের আনন্দময়ী মায়ের মন্দিরও দর্শন হলো, বীরেশ্বর মিত্রর জমিদার বাড়িও আমাদের দেখা হলো। এরপরে আমরা যাব আমাদের যেটা মূল গন্তব্যস্থল সবুজ দ্বীপের উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক। আমি এখন হাঁটছি এই রাস্তা ধরে। এই রাস্তা ধরে এখন প্রথমে আমি যাব সেই বেহুলা নদীর ধারে। একদম গ্রাম্য পরিবেশ, শান্ত সিক্ত এলাকা। কি সুন্দর শান্ত নিরিবিলি এলাকা, স্নিগ্ধ এলাকা। আর সকালকার হাওয়াটা গায়ে নিতে কি সুন্দর লাগছে। আহা, অসাধারণ। কিন্তু ছোট বড় আরো অনেক মন্দির রয়েছে। তো সব মন্দিরগুলো আমার কভার করা সময় হলো না, বা সব মন্দিরগুলো যদি কভার করি সমস্ত কিছু, তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। তো আপনারা চাইলে এই জায়গায় এসে সমস্ত কিছু ঘুরে কিন্তু দেখতে পারেন। এই জায়গাটিতে আরো চিহ্ন দেওয়া আছে, সুভাষদ্বীপ ট্যুরিজম প্রপার্টি, 1 কিলোমিটার। তো আমাকে এখন এইদিকে যেতে হবে। তো এই এখন আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ঘাটের কাছে। আর এই হচ্ছে আমার সেই মাঝি ভাই, ইনি আমাকে ওপারে নিয়ে যাবেন। তো এনার সঙ্গে আপনাকে আমি আলাপ পরিচয় করিয়ে দেব। তো চলুন এখন ঘাটের দিকে যাওয়া যাক। এই হলো ঘাটে নামার সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে পড়লাম নিচে। আর এই সামনে লেগে রয়েছে আমার সেই নৌকো। এবার আমি নৌকোতে গিয়ে উঠবো। এই আমি উঠে পড়লাম নৌকার মধ্যে। নৌকো থেকে ঘাটের পাড়টা দেখতে কত সুন্দর লাগছে। আর দূরে এই পাশে রয়েছে শ্মশান, ওখানে দাহ করা হয়। তো এই হলো আমাদের মাঝি দাদা, তিনি এখন নৌকার জল মারছেন। তো দাদা, প্রথমে আপনার নামটা জিজ্ঞেস করবো। আপনার নামটা? আমার নাম হচ্ছে সুদেব হালদার। সুদেব হালদার। আচ্ছা, তো আমরা এখন যে নদীর ওপর দিয়ে যাচ্ছি, নদীটির নাম কি? এটা হচ্ছে বেহুলা নদী। আচ্ছা, নদীটির নাম বেহুলা নদী। এরপরে আমরা কোন? এরপরে ভাগীরথী গঙ্গায় পড়বো। এরপরে আমরা ভাগীরথী গঙ্গাতে গিয়ে পড়বো। আচ্ছা, তারপরে আমরা যখন সুভাষ দ্বীপের দিক, সবুজ দ্বীপ। সবুজ দ্বীপে যাব। আচ্ছা বেশ। তো দাদা, আপনার মোবাইল আছে? আচ্ছা, আচ্ছা, তো মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন আমাদের দর্শক বন্ধুদের, তাহলে আসতে সুবিধা হবে। হ্যাঁ বলছি। বলুন। 93 93 27 27 40 40 86 86 16। আচ্ছা, 16। তো দাদা মোবাইল নাম্বারটা বাংলায় এবং ইংরাজি দুরকম ভাবে মিক্স করে বললো। তো যাই হোক, এই দাদার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন
বক্সে লিখে দেবো বা স্ক্রিনেও দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে সুবিধা হবে। আর আপনাদেরকে এই মাঝি দাদা এপার থেকে ওপার নিয়ে যাবে এবং নিয়ে আসবে, ঠিক আছে? তো এখন আমরা রয়েছি বেহুলা নদীর ওপরে, এরপরে আমরা গিয়ে উঠবো ভাগীরথী নদীতে, ভাগীরথী নদী বা ভাগীরথী গঙ্গায়। তারপরে আমরা সুভাষ দ্বীপের বা সবুজ দ্বীপের উদ্দেশ্যে রওনা হবো বা সবুজ দ্বীপ গিয়ে পৌঁছবো। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন সোজা এগিয়ে চলেছি, আর আমাদের সামনে রয়েছে ভাগীরথী গঙ্গা। আর এই বেহুলা নদী গিয়ে ভাগীরথী গঙ্গার সঙ্গে মিলিত হবে বা দুটি নদীর মিলনস্থল। কি সুন্দর লাগছে জায়গাগুলো, এদিকে কত ফুল ফুটে আছে, সব কাশ ফুলের গাছ। ডান পাশে বাঁ পাশে দুদিকে রয়েছে, আর দূরে ওখানে রয়েছে কলার বাগান। এবার আমরা সামনে গিয়ে এক হব বেহুলা নদী এবং গঙ্গা নদী মিলনস্থল। তো বন্ধুরা, আমরা এখন চলে এলাম সেই বেহুলা নদী এবং মা গঙ্গার মিলনস্থলে। এই সামনে রয়েছে আমাদের সেই মিলনস্থল, ভাগীরথী গঙ্গা মিলনস্থল। এই হচ্ছে বেহুলা নদীর জলের রং। তো আমরা এখন বেহুলা নদী ছেড়ে ভাগীরথী গঙ্গায় প্রবেশ করে গেলাম। এখানে এসে যেমন বেহুলা নদী এবং ভাগীরথী গঙ্গা বা গঙ্গা নদীর যেমন আমরা মিলনস্থল এখন দেখছি বা দেখলাম, ঠিক এইরকমই কিন্তু রয়েছে নবদ্বীপ মায়াপুরে। আপনার সেখানে রয়েছে ভাগীরথী গঙ্গা এবং তার সঙ্গে জলঙ্গি নদী মিলনস্থল। অসাধারণ লাগে এসব জায়গাগুলো দেখে। দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ। এরকম একটা জায়গাতে অবশ্যই আসতে হবে একবার। এরকম জায়গা দেখার পরে কি আসবেন তো আমার এই ভিডিওটি দেখার পরে? কি সুন্দর গঙ্গার হাওয়া, স্নিগ্ধ পরিবেশ, আহা মন ভরে গেল। কি সুন্দর গঙ্গার, আহা শান্তির হাওয়া, মন ভরে যাওয়ার মতন হাওয়া। তো দাদা, আপনাকে জিজ্ঞাসা করি যে আপনাদের এই নৌকাতে কজন নিয়ে যাওয়ার মতন ক্যাপাসিটি আছে? 6 থেকে 7 জন যাবে। আচ্ছা, একদম নিয়ে যাওয়া নিয়ে আসা। আচ্ছা, আর এই বেহুলা নদী থেকে আপনার এই সবুজ দ্বীপ যেতে কতক্ষণ সময় লাগে? হুম। আধা ঘন্টা। আচ্ছা, আধ ঘন্টা যেতে লাগে, আসার সময় 15 মিনিট লাগে। আসার সময় 15 মিনিট। যেহেতু আমরা এখন যাবার সময় যাচ্ছি উজানে, আচ্ছা, তার জন্য সময়টা একটু বেশি লাগে। আচ্ছা, আর আসার সময় 15 মিনিট, সে জায়গায় হয়তো 20 মিনিটও লাগতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনারা 6 জন বলে নিয়ে যাওয়া হবে, তো 6 জনের ভাড়া মোটামুটি কিরকম পড়বে? 120 টাকা করে মাথা পিছু থাকবে। তোর মাথা পিছু পড়বে 120 টাকা করে। আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি পিকনিক করতে চান বা হয়তো পিকনিক করতে
চাইছেন এরকম একটি জায়গায় সবুজ দ্বীপে, তো এখানে আসতে গেলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই যে মাস শীত থাকবে, এই শীত ভোর এখানে কিন্তু পিকনিক হবে। আর সামনে আসছে 25শে ডিসেম্বর, একটা বিরাট দিন। সেই দিনে এখানে বিরাট ভিড় হয়, জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। মানে যেটুকু আমি মাঝি ভাইয়ের মুখ থেকে শুনলাম, এতটাই চাপ হয় 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি। তো আপনারা চাইলে এই শীতের সময় এরকম একটি জায়গাতে পিকনিক করার জন্য অবশ্যই আসতে পারেন একবারের জন্য। তো কিভাবে আপনারা আসবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এইখানে আসতে গেলে আপনারা যদি ট্রেনে আসেন, তো ট্রেনে আসতে গেলে হাওড়ার দিক থেকে হোক বা কাটোয়ার দিক থেকে হোক, আমি যেহেতু কাটোয়ার দিক থেকে এলাম, তা সরাসরি এসে আপনাদেরকে নামতে হবে সোমরাবাজার স্টেশনে। আর এখানে কিন্তু কোনো রকম এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না, সম্পূর্ণ লোকাল ট্রেন দাঁড়ায়। তো আপনারা যারা আসবেন হাওড়ার দিক থেকে হোক বা কাটোয়ার দিক থেকে হোক, আপনারা কিন্তু লোকাল ট্রেন অবশ্যই ধরবেন, এক্সপ্রেস ট্রেন যেন ভুল করেও ধরবেন না। তারপরে সোমরাবাজার স্টেশনে নামবেন, নামার পরে টোটো ধরবেন, টোটো ধরার পরে এই আমাদের মাঝি দাদা রয়েছেন, আমি তো ওনার নাম বা ফোন নাম্বার স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই নাম্বারে মাঝি দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন, আপনাদেরকে সুন্দরভাবে পৌঁছিয়ে দেবে, ঘুরিয়ে দেবে এবং আবার ওপারে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। এই আমরা চলে এলাম সবুজ দ্বীপের কাছে। বাঁ পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেহুলা নদী এবং ভাগীরথী গঙ্গার মাঝখানে একটা চর, বিরাট বড় একটা চর। আর ডান পাশে এটা হলো গঙ্গা নদীর মাঝখানে সবুজ দ্বীপ। আর আমাদের এই নৌকাটি এখন এইখানটায় লাগানো হলো, এই যে মাঝি দাদা এখন নৌকাটিকে লাগাচ্ছে এখানে। তো আমি এখন যাব এইটা দিয়ে। এই যে প্রবেশ করে গেলাম ভেতরে। বাবা, ভেতরটা কি সুন্দর পরিষ্কার হয়ে আছে, কিচ্ছু পড়ে নেই চতুর্দিক। কি নোংরা করে রেখে দিয়েছে জায়গাটাকে। তো যাই হোক, আমাকে এখন সামনে দিয়ে এগোতে হবে। এখানে একটি বিরাট বড় গাছ রয়েছে, মস্ত বড় গাছ। চারিদিকে গাছপালা জঙ্গলের মতন, আর দূরে সামনে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আমাকেই নিচে দিয়ে যেতে হবে। চলে এলাম আমি এখন সেই সবুজ দ্বীপে। এই সেই জায়গা। এখানে কিছু খাবারের দোকানও আছে, তো দোকানগুলো এখন বন্ধ আছে। তো যেটুকু শুনলাম আমি মাঝি ভাইয়ের মুখ থেকে, যে দোকানগুলো নাকি এই 25শে ডিসেম্বর থেকে খোলা হবে, তখন এই দোকানগুলো বন্ধ আছে। এপাশেও একটি খাবারের দোকান আছে, এটাও বন্ধ। এখানে এই গাছটা পড়ে আছে। এইদিকে এই হলো সেই ভাগীরথী গঙ্গা। আর এই হলো একটা ঘাট, কিন্তু এই ঘাটে যদি আমাদের নৌকা লাগাতো তাহলে ওপরে উঠতে একটু অসুবিধা হতো। চলুন তাহলে ঘাট দিয়ে একটু ঘুরে আসি। এখন আমি এইটা দিয়ে যাব ওই ঘাটের দিকে। এটা হলো সেই জেটি ঘাটে যাওয়ার সিঁড়ি, এদিকে এখন উঠতে হবে। আর ওপরে একটি গভর্নমেন্ট থেকে একটি বোর্ড এখানে দেওয়া রয়েছে, ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ বেঙ্গল। এইদিকে সেই জেটি ঘাট যাওয়ার, এই সেই রাস্তা।
চলে এলাম এখন সেই জেটি ঘাটের ওপরে। আর আমাদের নৌকাটি লাগানো হয়েছে ওই দূরে, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হলো আমাদের নৌকা। আমাদের নৌকাটি এইখানটায় লাগানো হয়নি এই কারণে, এইখানে এইখানে যদি আমাদের নৌকাটি লাগানো হতো তাহলে ওপরে উঠতে অনেকটা অসুবিধা হতো, জায়গাটা কতটা আপ ডাউন। এখানটায় লেখা রয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ বেঙ্গল, ওয়েলকাম ইউ টু সুভাষ দ্বীপ। শীতকালে পিকনিক করার সুন্দর একটি জায়গা। যারা নির্জন নিরিবিলি এরকম একটি জায়গা খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা এরকম একটি জায়গাকে অবশ্যই চুজ করতে পারেন এরকম জায়গা আসার জন্য। আর আমি যে ঘাট থেকে নৌকা উঠলাম সেটাই হচ্ছে সবুজ দ্বীপের ঘাট। আর এই জায়গাটির নাম হলো সুকুরিয়া গ্রাম, আর জেলা হচ্ছে হুগলি, থানা হচ্ছে বলাগড়। এবার তাহলে বাকি জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। চলুন বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি। তো এই হলো এখানকার কটেজ, কিন্তু এখানে ভেতরে ঢোকা যাবে না, কোনো রকম ভাবে অ্যালাউ নেই। এটা এখন নিষেধ করা আছে, যেহেতু এই ভেতরকার কটেজটা হচ্ছে সরকারের আন্ডারে, গভর্নমেন্টের আন্ডারে। তো এই কটেজের ভেতরে যারা অনলাইনে বুকিং করে আসবে কেবলমাত্র তারাই ভেতরে ঢুকতে পাবে, তাছাড়া সাধারণ মানুষ কিন্তু কটেজের ভেতরে প্রবেশ করতে পারবে না, কোনো রকম ভাবে পারমিশন নেই। তো আমি চেষ্টা করব গেটের বাইরে থেকে যেটুকু হয় দেখানোর। এইখানটায় লিখে দেওয়া রয়েছে বুকিং ছাড়া প্রবেশ নিষেধ। বাইরেটা যত ভালো তার থেকে ভেতরটা আরো সুন্দর দেখতে। আসল দেখবার জায়গা তো ভেতরেই আছে, কিন্তু ভেতরে কোনো রকম ভাবে প্রবেশ করা যাবে না। সেখানে একটি বোর্ড দেওয়া রয়েছে সবুজ দ্বীপ, বলাগড়, হুগলি ট্যুরিজম প্রপার্টি। আর অনলাইনে বুকিং করতে গেলে নিচেতে যেটা আপনার লেখা রয়েছে এইভাবে আপনারা এখানে অনলাইনে বুকিং করে আসতে পারেন। এটা হচ্ছে অনলাইনে বুকিং এর ব্যবস্থা। এই সবুজ দ্বীপে যেটুকু দেখবার জায়গা সবটাই কিন্তু এই ভিতরে, কিন্তু ভেতরে কোনো রকম ভাবে প্রবেশ করা যাবে না, যেহেতু গভর্নমেন্টের আন্ডারে এটা। তো যাই হোক, এই কটেজের ভেতরটা এর বেশি আমি আপনাদেরকে আর দেখাতে পারছি না। তো এখানে যারা আসতে চাইছেন, এখানে যারা থাকতে চাইছেন অনলাইনে বুক করে এখানে আসতে পারেন, এখানে থাকতে পারেন। ভেতরে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু ঘোরার আছে। এই জেটি ঘাটের পাশে ওখানে একটা খাবারের দোকান রয়েছে, এখানেও চাইলে অনেক কিছু খাবার দাবার পাওয়া যাবে। এই দোকানটির নাম হচ্ছে লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাইলে এখানে ভাতও এখানে পাওয়া যায়, ডাল ভাত, সবজি ভাত, মাছ, মাংস, ডিম সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। টেবিল রয়েছে, বসার জন্য চেয়ার রয়েছে। যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের জন্য চিকেনেরও ব্যবস্থা আছে। তবে আপনার এই দ্বীপের মধ্যে প্রত্যেকটা খাবারের দাম কিন্তু একটু কস্টলি, একটু দামটা বেশি পড়বে। তো এবার যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এবার আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে একবার উঠবো, উঠে গোটা দ্বীপটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। এই সামনে রয়েছে ওয়াচ টাওয়ারটি, এখানে একবার উঠবো। আর এই পাশে কত বড় বড় গাছপালা আছে, কত পাখি আছে। তো এইটা দিয়ে আমি এখন ওয়াচ টাওয়ারে যাব। এই ওয়াচ টাওয়ারটি হলো জনসাধারণের জন্য, এখানে সবাই যেতে পারে, সবাই উঠতে পারে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে জিনিসটা পুরনো হয়ে গেছে, কোনো মেনটেনেন্স ঠিক মতন হয়নি। গাছ পুরো টাওয়ারের ওপরেই চলে এসছে, একদম সব মরচে পড়ে গেছে দেখাশোনার অভাবে। গাছগুলো দেখুন টাওয়ারের ওপরেই। বাপরে, সিঁড়ির ওপরে চেপে আছে, উপরেও ওঠাটাই তো চাপের। চলে এলাম একদম উপরে। কিরকম অবস্থা, পুরো ছেড়ে পড়ে আছে।
পা দিতে তো ভয় লাগছে মনে হচ্ছে। এই দেখুন, একদম ডেঞ্জারাস অবস্থা হয়ে আছে। তবে আমি বলবো যারা এই সবুজ দ্বীপে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, ওই ওয়াচ টাওয়ারে কিন্তু চট করে ওঠার চেষ্টা করবেন না। খুব মারাত্মক হয়ে আছে জায়গাটা, কিন্তু পুরো মরচে পড়ে গেছে। তো এর বেশি আমি আর ভেতর দিয়ে এগিয়ে যাব না, বিপজ্জনক হতে পারে। আর এই যে মাথার উপরে একটি চাল করা রয়েছে, যাতে বর্ষার সময় মানুষ না ভিজে যায় তার জন্য। আর এই ওয়াচ টাওয়ার থেকে পুরো জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এলাম ওই দিক থেকে, ওই সবুজ দ্বীপের যে ঘাটটি রয়েছে সেটা হলো ওই দিকে, ওই বরাবর। আর এই যে সামনে সেই বড় গাছটি, আর এই পাশেই রয়েছে ভাগীরথী মা গঙ্গা। কটেজের ভিতরেও কিন্তু একটি ওয়াচ টাওয়ার রয়েছে, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে। আমি চেষ্টা করছি জুম করে একটু দেখানোর। ওই যে ওটা হচ্ছে কটেজের ভিতরে ওয়াচ টাওয়ারটি। ওয়াচ টাওয়ারের ওপরে আমি উঠে আছি, আর চতুর্দিক থেকে পাখির সব চেঁচামেচি কলরব ভেসে আসছে। আর উপর থেকে যেন মনে হচ্ছে পুরো জঙ্গল আর জঙ্গল। তো এই ওয়াচ টাওয়ার আমাদের দেখা হলো। তবে ওয়াচ টাওয়ার আমি কিন্তু আবারও বলছি, যখন ঘুরতে আসবেন খুব সাবধানে ওপরে কিন্তু উঠবেন। তবে আমার মনে হয় ওয়াচ টাওয়ারের ওপরে না ওঠাটাই বেশি ভালো হবে। তবে আমি এলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, সেটা নিজের রিক্সের ওপরে। আপনারা যদি বা উঠতে চান তো নিজের রিক্সে উঠবেন। তো এবার চলুন তার নিচে যাওয়া যাক। তো সবুজ দ্বীপের ভেতরটা তো অনেকক্ষণ ঘুরলাম, সময় কাটালাম। তো এবার এক কাপ চা খাওয়া যাক। আমি আছি, আর এই যে সঙ্গে আমার এই মাঝি দাদা আছে। তো আমরা দুই ভাইয়ে চা খাই। তো চলে এলাম এই দাদার দোকানে। এই যে দিদি আমাদের জন্য চা করছে। লাল চা করবেন দিদি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আপনাদের এখানে সব রকম খাবারের ব্যবস্থা আছে? বাগান নেওয়া আচ্ছা, তো দাদাদের এখানে সব রকম খাবারও ব্যবস্থা আছে। আর আরেকটা জিনিস বলি, এখানে এলে তো বাথরুমের প্রয়োজন হবেই। তো দাদাদের এই দোকানের পাশেই কিন্তু শৌচাগারের ব্যবস্থা রয়েছে, বা টয়লেটের কিন্তু এখানে ব্যবস্থা আছে, লেডিস জেন্টস দুরকম, যাতে কোনো মানুষের, কোনো পর্যটকের কোনো অসুবিধা না হয় তার জন্যে। এই চলে এলো আমাদের চা, আমার আর আমার এই মাঝি দাদার। চায়ের অর্ডার দিয়েছিলাম, দুটো লাল চা, তার সঙ্গে দুটো বিস্কুট। এবার তাহলে চাটা খাওয়া যাক। আগে বিস্কুটটা খাই। হুম, মুচমুচে বেশ বিস্কুটটা। চাটা খেয়ে দেখি। দারুণ হয়েছে, একদম কড়া চা। আমি লাল চা একটু কিন্তু কড়া খেতে ভালোবাসি। হুম, দিদি ভাই জিজ্ঞেস করছে চা কেমন হয়েছে। এবং দারুণ চা হয়েছে, চায়ের সঙ্গে মুচমুচে বিস্কুট। চা খেলাম, চা খাওয়া আমাদের হলো। তবে একটা দুঃখের বিষয়, যে এই কটেজের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু ভেতরে কোনো রকম পারমিশন নেই। যেটুকু দেখালাম আমি গেটের বাইরে থেকে। তবে অনলাইনে যদি আপনারা বুক করে আসেন, তাহলে এখানে সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন।
এখানে থাকার সুন্দর ব্যবস্থা আছে। তো আমি যেভাবে এসেছিলাম ঠিক আবার সেভাবেই ওপার ঘুরে যাব। তো এই যে আমাদের নৌকা এখন এখানে লাগানো আছে, আমি এখন নৌকাতে উঠবো। তাহলে সবুজ দ্বীপ ঘুরে উঠে পড়লাম নৌকাতে, উঠে বসে পড়লাম। তো আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ওপারে গিয়ে। তো চলে এলাম ঘাট পার হয়ে এপারে। আর এই যে আমার দাদা, সুন্দরভাবে দাদা ঘুরিয়ে দিয়েছে। দাদার সুন্দর ব্যবহার, খুব সুন্দরভাবে দেখিয়েছে। আপনারা ঘুরতে আসবেন, এই দাদা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। তো দাদা ফোন নাম্বারটা আর একবার একটু যদি বলুন। 9327 9327 40 40 86 86 আর 116। তো এইটা হচ্ছে দাদার ফোন নাম্বার। আমি আবারও বলে দিলাম, স্ক্রিনে দেখতে পাবেন আর ডিসক্রিপশন বক্সে থাকবে। আবারও বলছি, দাদার সঙ্গে আসবেন, ঘুরবেন, যত্ন সহকারে দাদা ঘোরাবে, দেখিয়ে দেবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো আমার সবুজ দ্বীপ দেখা কমপ্লিট হলো। আমি এখন বাড়ি যাবার পথে। তো আপনারা চাইলে এই শীতের সময়, আবারও বলছি, এরকম জায়গাতে যদি মনে করেন যে পিকনিক করব, পিকনিক করার জন্য এখানে আসতে পারেন। এখানে আমিষ নিরামিষ সব রকম চলবে, কোনো অসুবিধা নাই। তো যাক, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।